খবরের দিকে নজর রাখতে হবে, তা হচ্ছে এ বাংলার জঙ্গিদের কি ডেরা হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রশ্নটা উঠেছে, আপনারা দেখেছেন গোটা পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল। কারণ এনআইএ যে দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছিল এখান থেকে, তারপর মাত্র 9 দিন আগেই এ রাজ্য থেকে দুজন জঙ্গি ধরা পড়ার পর এবার মুম্বাইয়ের ধাঁচে কলকাতায় কি হামলার আশঙ্কা? বড় প্রশ্ন উঠছে, কারণ আইএস এর পর এবার লস্কর যোগ। আর অভিযুক্ত কলকাতা পুলিশের জালে জঙ্গির টার্গেটে ছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর। শহর থেকেই জাল বিস্তার করেছিল জঙ্গি তালিকায় কোন কোন ভিআইপি পুলিশ তদন্ত করছে। আর লালবাজার থেকে কি বক্তব্য উঠছে সরাসরি শোনাবো আপনাদেরকে। Persons who were trying to do recce of certain political persons, accordingly আমাদের ভিজিলেন্স সাধারণত আমাদের ভিজিলেন্সগুলো একটু বেড়েছিল। সো ডিউরিং আওয়ার প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আমরা জানতে পারি কি কোনো একটা লোক মুম্বাই থেকে এখানে হঠাৎ করে এসে এখানে থেকেছে, অ্যান্ড হি হ্যাজ ট্রাইড টু অ্যাপ্রোচ সাম পিপল। অ্যাকর্ডিংলি আমাদের যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয় তাতে একটা নাম উঠে আসে, সে নাম হচ্ছে রাজারাম রেগে। তো সেই রাজারাম রেগে এখানে আসে একটা হোটেলের নাম হচ্ছে ওরা, শেক্সপিয়ার সারনি থানা এলাকায়। ওখানে 2 দিন ছিল। এবার ইনভেস্টিগেশনের বিষয় রয়েছে ও এখানে এসে somehow he obtains mobile number of মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার পিএ এর মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রকিউর করে। He even tried to make contact with Honorable MP and his PA. He showed his willingness कि वो meet করতে চাইছে। ওনার অফিস এবং ওনার রেজিডেন্সের আশেপাশে রেকিও করা হয়েছে। বড় বিস্ময়ের ব্যাপার যে মুম্বাই হামলার ষড়যন্ত্রের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, যে খবর সামনে এসছে তা অবশ্যই চাঞ্চল্যকর। এবং যেটা বলছিলাম যে মাত্র 9 দিন আগেই এ রাজ্য থেকে ধরা পড়ে 2 জঙ্গি, এবার মুম্বাইয়ের ধাঁচে কলকাতায় কি হামলার আশঙ্কা? প্রশ্নটা খুব বড়। আইএস এর পর এবার লস্কর যোগে অভিযুক্ত কলকাতা পুলিশের জালে জঙ্গির টার্গেটে ছিলেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। শহরে থেকেই জাল বিস্তার করেছিল জঙ্গি তালিকায় কোন কোন ভিআইপি তদন্ত করছে পুলিশ। লালবাজার ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্নটা সব থেকে বড়, কারণ এই বাংলা বা এই বঙ্গ কোন জায়গায় যাচ্ছে? কি জঙ্গিদের টার্গেটের জায়গা হয়ে যাচ্ছে এ বাংলা? সব থেকে বড় প্রশ্ন। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের অপর স্টুডিও থেকে। সরাসরি চলে যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, এখন তো আরো এক অবাক করা পরিস্থিতি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট। দেখো, একদমই তাই। তুমি যে প্রশ্নের কথা তুমি মনে বলছিলে যে তাহলে কি কোথাও এই প্রিয় শহর কলকাতা, আমাদের প্রত্যেকের প্রিয় শহর, তা কি জঙ্গিদের অন্যতম টার্গেটে পরিণত হয়েছে? কারণ কিছু আগেই কলকাতা পুলিশের তরফে নির্দিষ্টভাবে মুরলীধর শর্মা তিনি তো বললেন যে এই যে রাজারাম রেগে, এই নির্দিষ্টভাবে এই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ডেভিড হেডলির যোগ ছিল। এবং 26/11 যে হামলায়, মুম্বাই হামলা আমরা দগদগে ঘায়ের মতো রয়েছে, সেই হামলায় কাসাভরা যে আক্রমণ করেছিল করাচি থেকে এসে, সেই হামলার যাবতীয় ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন এই মার্কিন নাগরিক ডেভিড হেডলি, যার সঙ্গে পাকিস্তান কানেকশন পরবর্তী সময় পাওয়া গেছিল। এবং সেই সময় এই রাজারাম রেগে মুম্বাইতে বেশ কিছু যে প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের অফিসকে চিহ্নিতকরণ করিয়ে দিয়েছিলেন। ঠিক। এবং আমি সত্যজিৎ তোমাকে যদি একটু বিরত করে একটু দর্শকদেরকে জানাই এই রাজারাম রেগিকে, কারণ এই লালবাজারের তরফ থেকে এসিপির যে বক্তব্য সামনে এসছে তাতে আরো একটু স্পষ্ট হওয়া গিয়েছে। আমি একটু থামালাম তোমাকে, আমি বক্তব্যটা শোনাবো, অ্যাডিশনাল সিপির বক্তব্য, এবং তারপর আমি তোমার কাছে আসছি। শুনুন। ব্রিফলি আমি আপনাকে রাজারাম রেগের ব্যাপারে একটু বলছি। রাজারাম রেগে হচ্ছে হি ইজ দ্য সেম পারসন। 26/11 মুম্বাই টেরর অ্যাটাক যখন হয়েছিল, ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল, এলইটি যে অপারেটিভ মেন কনস্পিরেটর যে ছিল,
ও মুম্বাইতে যখন আসে হি মেক্স কন্ট্যাক্ট উইথ নাম্বার অফ পিপল, তার মধ্যে একটা নাম ছিল রাজারাম রেগে। না, রাজারাম রেগে তখন নিজের পরিচয় দিয়েছিল কি ও একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে এবং খুব পলিটিক্যাল ইম্পর্টেন্ট লোক ও মুম্বাইয়ের ইম্পর্টেন্ট লোকেদের সাথে ও ডেভিড হেডলির দেখা করে দেবে। পরবর্তীকালে এই রাজারাম রেগের হাত ধরেই ওই পলিটিক্যাল পার্টির যে মেন হেড অফিস ছিল সেখানে রেকি করা হয়েছিল। একেবারে লালবাজারের তরফ থেকে সাংবাদিক বৈঠকে যে বক্তব্য আপনারা শুনলেন, সত্যজিৎ যেমনটা বলছেন আমাদের চিফ রিপোর্টার। সত্যজিৎ, একদমই তাই। তুমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে কিভাবে এই যে রাজারাম রেগে একই করলো, 18 তারিখে কলকাতায় আসলো, কলকাতায় SN ব্যানার্জি রোড সেই অংশে তিনি একটি হোটেল ভাড়া নিলেন। 18 তারিখে হোটেলে চেক ইন করলেন, তিনি 20 তারিখে চেক আউট করলেন। SN ব্যানার্জি রোড ধর্মতলার একদম পাশে মধ্য কলকাতায়, কলকাতার প্রাণকেন্দ্রে তিনি এসে দিব্যি থাকলেন 3 দিন পর্যন্ত। এবং কি করলেন, তিনি সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেন। তার যে সহকারী রয়েছেন তার ফোন নাম্বার জোগাড় করলেন, ফোন করার চেষ্টা করলেন, প্রায় যোগাযোগ করে ফেললেন, বাড়ি অফিসগুলো রেকি করলেন। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তাদের সন্দেহ হয় যে এই ব্যক্তি অফিস এবং বিভিন্ন অংশে একটু অন্যভাবে সার্ভিলেন্স করছেন। তখন এই সন্দেহটা দানা বাঁধে এবং 2-2 4 মিলে যায় এবং শেষ পর্যন্ত মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা নেওয়া হয়েছে, ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে এবং নির্দিষ্ট পদ্ধতিটা শুরু হয়েছে। যে বিষয়টা গুরুত্বপূর্ণ এখানে মণিময়, যে এই ক্ষেত্রে অর্থাৎ যারা রাজনীতিবিদ ভিআইপি পার্সন আমরা মনে করে থাকি বিভিন্ন ক্ষেত্রে যাদের জনসমাবেশে যেতে হয়, কারণ এই দেশে মনে রাখতে হবে যে রাজীব গান্ধীকে যেভাবে পেরামপুদের ঘটনা তুমি জানো, যেভাবে তাকে বিস্ফোরণে একদম উড়িয়ে দেওয়া হয়েছিল, ইন্দিরা গান্ধীর ঘটনা ঘটেছিল এই দেশেই। ফলে সেই দেশে রাজনীতিবিদদের ক্ষেত্রে একটা অন্তত এই উপমহাদেশের ক্ষেত্রে বাড়তি সতর্কতা সবসময় রাখতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেহনীয় জনপ্রিয় রাজনীতিবিদ, তার ক্ষেত্রে তাকে বিভিন্ন সমাবেশে যেতে হয়, তাকে জনসংযোগ করতে হয়। সেক্ষেত্রে তার বাড়ি, তার অফিস, তার সমস্ত যদি এই ধরনের পদক্ষেপ, এই ধরনের ব্যক্তি রাজারাম রেগে, যিনি কিনা ডেভিড হেডলি, যিনি এই মুহূর্তে 35 বছরের কারাদণ্ডে দণ্ডিত, তিনি ইতিমধ্যেই 10 সাল থেকে সাজাপ্রাপ্ত হয়েছেন, যার সঙ্গে লস্করে তৈবার এই আউটফিটের সঙ্গে অসাধারণ সম্পর্ক ছিল। সমস্ত যে বিভিন্ন তথ্যগত সাপোর্ট তিনি দিতেন, অন্তত মুম্বাই হামলার ধাঁচে যাবতীয় তথ্য তিনি জুগিয়েছিলেন। এবং যেটা পুলিশ কর্তারা বলছেন, তারা সন্দেহ করছেন যে তাহলে কি মুম্বাই হামলার ধাঁচে কোনো কিছু একটা তৈরি হচ্ছে, কারণ এই সন্দেহের কথা তো সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে। এবং তুমি তার পাশাপাশি তুমি দেখবে যে মাত্র 9 দিন আগে এই শহর কলকাতা ঘেঁষে পূর্ব মেদিনীপুর, সেখানে আব্দুল মহিম তাহা এবং মুসাফির হোসেন সাজিব, এই দুজনকে এনআইএর গোয়েন্দারা তারা গ্রেপ্তার করে নিয়ে যান, যে রামেশ্বরম ক্যাফেতে তাদের যে আইইডি ব্লাস্টে সরাসরি যোগ ছিল। ফলে শহর কলকাতায় সেখানে এনআইএর তরফে মুভমেন্ট করা হচ্ছে, জঙ্গি ধরা পড়ছে। এবং তুমি দেখবে 2023 সালের মার্চ মাসে 2023 সালের হাওড়ার টিকিয়াপাড়া। তবে সত্যজিৎ, খুব স্বাভাবিক, মানে অনেক তো ফেমাস রাজনীতিবিদ আছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, এই প্রশ্নটা মনে আসছে। আমি তোমাকে একটু বিরত করলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে দীপাঞ্জন বাবু রয়েছেন টেলিফোন লাইনে। আমি দীপাঞ্জন বাবু আপনাকে স্বাগত জানাই এবং ঠিক এই জায়গা থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আপনাকে প্রশ্ন রাখবেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দীপাঞ্জন বাবু, এনআইএর মুভমেন্টের পর 2জন জঙ্গি ধরা পড়েছিল আইসিসের তরফে, তারা এখানে গা ঢাকা দিয়েছিল। এবার রাজারাম রেগে, ডেভিড হেডলির ক্লোজ এইড, যেমনটা দাবি করছেন কলকাতার পুলিশ কর্তারা, কিভাবে ব্যাখ্যা করবেন, কি ছবি উঠে আসছে? দেখুন, ব্যাখ্যা কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা দাবি করে সেগুলো ব্যাখ্যা করাটা তো আমার পক্ষে একটু মুশকিল। কারণ মুখ্যমন্ত্রী তো বলেছেন না যে ওই এনআইএ তাতে খবর পাওয়ার 2 ঘন্টার মধ্যে আমরা জঙ্গিদের অ্যারেস্ট করে ফেলেছে আমার পুলিশ। আবার ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ তারা 56 দিনেও খুঁজে পায় না শেখ শাহজাহানের মতো সন্ত্রাসবাদীকে। যেখানে রাজারাম রেগের কথা আসছে, আমি খুব বেসিক 2টো প্রশ্ন করছি বা 3টে প্রশ্ন করছি আপনাদের এবং আপনাদের থ্রু দিয়ে কলকাতা পুলিশকে। এক, রাজারাম রেগের সঙ্গে ডেভিড কোলম্যান হ্যাডলির রিলেশন, এটা কোথায় প্রতিষ্ঠা পেয়েছে না ডেভিড কোলম্যান হ্যাডলির একটা স্টেটমেন্টে। সেটা যদি সত্যি হয়ে থাকে, তাতে যদি প্রাইমা ফেসি মুম্বাই পুলিশ যদি জানতে পারতো যে হ্যাঁ এটা সত্যি,
রাজারাম রেগেকে কি কখনো মুম্বাই পুলিশ অ্যারেস্ট করেছিল 26/11 ঘটনায়? তার এগেনস্টে কি কোনো প্রসিডিংস হয়েছিল? তাকে কি জেলে পাঠানো হয়েছিল? সুতরাং ডেভিড কোলম্যান হ্যাডলি একজন সার্টিফাইড টেরোরিস্ট। সে ক্লেম করছে যে এর থ্রু দিয়ে আমি চেষ্টা করেছিলাম, এর থ্রু দিয়ে আমি অ্যাক্সেস পেয়েছিলাম সেনা ভবনে, সেটা কিন্তু হয়নি। এবং রাজারাম রেগে ছিল, যেটা এটাও ঘটনা, খোঁজ নিয়ে দেখবেন রাজারাম রেগে তখন শিবসেনা তথা উদ্ধব ঠাকরের পিআরও ছিল। তো এটা খুব স্বাভাবিক হয় যখন সন্ত্রাসবাদী গ্রুপগুলো রেকি করে বা কোনো ভিভিআইপির কাছে অ্যাক্সেস নিতে চায়, তার কাছের লোকজনকে থ্রু দিয়ে যাওয়া আসার চেষ্টা করে। আপনার মনে আছে নারদার স্ক্যাম যখন ওই যে স্টিং অপারেশন হয়েছিল, তখন কিন্তু কলকাতা পুরসভার ইকবাল সামথিং ছিল, সুলতান আহমেদের ভাই বোধহয় ইকবাল আহমেদ, তার থ্রু দিয়ে কিন্তু সবার কাছে গেছিল। তো এটা একটা কমন প্রসিডিংস যে একজনকে খুঁজে বার করো যার অ্যাক্সেস রয়েছে। তার মানে রাজারাম রেগে যে টেরোরিস্ট, সেটা কি কলকাতা পুলিশ কনফার্ম করতে পারবে? আমার কোনো বিন্দু মাত্র ইচ্ছা নেই রাজারাম রেগেকে সাপোর্ট করার বা ওকে ডিপেন্ড করার। ও যদি অপরাধী হয়ে থাকে সর্বোচ্চ শাস্তি হোক, এটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। একটা বিষয় দীপঞ্জন দা, একটা বিষয় খুব শার্পলি উঠে আসছে, যদি আপনি জানি না, আপনি নিশ্চয়ই অবজার্ভ করেছেন যে কলকাতা সেটা হলো এনআইএ এর মুভমেন্টের জায়গা। এখন সেখান থেকে দুজন জঙ্গি ধরা পড়ছে। তানিয়া পারভিন ধরা পড়েছিল এই রাজ্য থেকে, লস্কর ই তৈবা আউটফিটের সঙ্গে ইনভলভ ছিল হানি ট্র্যাপ হিসেবে। এরপর সাম্প্রতিক রাজারাম রেগে। তাহলে কলকাতা সংলগ্ন এই অংশগুলো কি ক্রমশ জঙ্গিদের একটা পছন্দের অংশ হয়ে উঠছে বা তাদের কার্যবিধির? দেখুন এগুলোকে আমাদের একটু কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। ব্যাপারটা এত সহজ নয়। কারণ রাজারাম রেগে, আমি আবার বললাম, প্রথমত আমি ওকে টেরোরিস্ট বলে মনেই করি না। আমার এখন অব্দি যা আমার কাছে অ্যাভেলেবল ইনফরমেশন, আপনাদের কাছে থাকলে আপনারা শেয়ার করতে পারেন। দ্বিতীয়, আমি এটা খুব পরিষ্কার ভাবে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমার 30 বছরের অভিজ্ঞতায় সন্ত্রাসবাদ আর জিহাদ নিয়ে বিশেষ করে কাজ করার জন্য। এরা যখন রেকি করতে কাউকে পাঠায়, এমন লোককে রেকি করতে পাঠাবে যার কোনো পাস্ট রেকর্ড নেই। ডেভিড কোলম্যান হ্যাডলিকে এই জন্যই বেছে নিয়েছিল আইএসআই, যে তার কোনো পাস্ট রেকর্ড নেই, কেউ খুঁজে বার করতে পারবে না। রাজারাম রেগের কিন্তু একটা অলরেডি পাস্ট রেকর্ড আছে, যেটা আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ নিয়ে এসে কথা বলছে। তার সঙ্গে একটা যোগসূত্র ছিল ডেভিড কোলম্যান হ্যাডলি। এইরকম লোককে, ডেভিড কোলম্যান হ্যাডলির সঙ্গে যার যোগসূত্র ছিল, ভারতবর্ষের সব থেকে বড় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যার নাম জড়িত ছিল, সে অভিযুক্ত ছিল কি না ছিল, দোষী ছিল না ছিল, সেটা পরের ব্যাপার, কিন্তু তার নামটা জড়িয়েছিল। সেইরকম লোককে রেডি করতে পাঠাবে কেন? টেরোরিস্ট অর্গানাইজেশন কাছে লোকের কম রয়েছে। নাম্বার 3, এমন সে লোক রাজারাম রেগে, আমি নিশ্চিত সে বাংলা জানে না। রেকি করতে গেলে এই জিনিসগুলো খুব ভালো করে ওরা সন্ত্রাসবাদীরা দেখে। আমি ওদের পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি, এমন লোককে রেকি করতে পাঠাবো যে ওখানকার লোকাল মানুষদের মতো দেখতে, ওখানকার স্থানীয় ভাষা সে সাংঘাতিক দক্ষ, যাতে কারোর মনে সন্দেহ না আসে। রাজারাম রেগেকে কেন করা? অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে ছিলেন, তিনি প্রশ্ন তুলছেন রাজারাম রেগের যে বিষয়টিকে নিয়ে। তার কারণ হচ্ছে বেশ কিছু প্রাসঙ্গিক তিনি প্রশ্ন করলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম দা, অনেক স্বাগত আপনাকে। যে প্রশ্ন, না সত্যি আমরা যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করতে এখনো পর্যন্ত পারিনি। আমরা আরো একবার চেষ্টা করবো আমরা। তবে তুমি যেটা বলছিলে, এবং খুব স্বাভাবিকভাবেই দীপাঞ্জন চক্রবর্তীর এই মন্তব্যগুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। একদমই মনিমা, তুমি যে ছবিটা উঠে আসছে, যে বিষয়টা উঠে আসছে, যে দীপাঞ্জন বাবু যারা বলছিলেন দীর্ঘদিন তিনি এই ধরনের কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, রয়েছেন, ফলে রেকি করতে কারা আসেন তার একটা ব্যাখ্যা তিনি দিচ্ছিলেন। যদিও এটা তারই একমাত্র তার মতামত, আমরা মতামত শেয়ার করলাম। একই সঙ্গে যে ছবিটা উঠে আসছে, যে বারে বারে কলকাতাকে টার্গেট করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন যে টেররিস্ট আউটফিটগুলোর থেকেই চেষ্টাটা করা হচ্ছে। মনিমা, ঠিক। এবং একই সঙ্গে অরিন্দম আচার্য, তিনি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে সত্যি টেলিফোন লাইনে। অরিন্দম বাবু, স্বাগত আপনাকে। কিছু আগেই কলকাতা পুলিশ ধরা পড়েছেন রাজারাম রেগে। লস্কর ই তৈবার অন্যতম ক্লোজ এইড ডেভিড কোলম্যান, অর্থাৎ তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সমস্ত তথ্য জুগিয়েছিলেন মুম্বাই হামলার সঙ্গে, দাবি কলকাতা পুলিশের। আজকে এবং এই মুহূর্তে তিনি তাকে ধরা হয়েছে, মূলত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অফিস রেকি করছিলেন, একই সঙ্গে তথ্য জোগাচ্ছিলেন। আবারও জঙ্গি যোগ, আবারও জঙ্গির ছায়া এবং হামলার আশঙ্কা করছেন কলকাতা পুলিশ কর্তারা। সত্যি তো এটা ভয়ঙ্কর ঘটনা। আমি শুনেছি খবরটা, যে এটা
এনআইএ তদন্ত করতে এসছে নাকি কে, সেটা আমি ঠিক ডিটেলস বলতে পারবো না। তবে যে ঘটনাটা আপনারা বলছেন সেই ঘটনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন এমপি শান্তিনিকেতনের বাড়ির সামনেই বোধহয় ঘোরাঘুরি করছিল এবং তাতে ডিটেন করা হয়েছে। যারা ইনভেস্টিগেশন করছে তারা তাদেরকে মানে তদন্ত করতে গিয়ে তাদের ইন্টারোগেশন করে সত্য জিনিসটা জানতে পারবে। কিন্তু আপনি যে কথাটা বলছেন কিছুক্ষণ আগে আরেকটা টিভি চ্যানেল থেকে বললো, সেটা তো সত্যি খুব ভয়ঙ্কর অবস্থা। এই কদিন আগে আপনি জানেন যে গত 1 তারিখে বিস্ফোরণ, সেই 10 জনের ইনজিওর্ড, তার পরবর্তীকালে তাদের মুজাম্মেল বলতে ধরা, তাদেরকে ইন্টারোগেশন করে ওখান থেকে ইন্টারসেপ্ট করে ক্যালকাটা থেকে 2 জনকে ধরা। আপনারা তো এগুলো জানেন, সমগ্র মানুষও জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যে ওয়েস্ট বেঙ্গলকে যে এর একটা বলতে গেলে যে করিডোর তৈরি করেছে, ইফ ইট ইজ ফ্যাক্ট, যেটা আপনি বললেন আজকে যাদের কারণে, সেটা তো সত্যি আজকে রাজ্য পুলিশকে কিন্তু আজকে জেগে উঠতে হবে। সাধারণ মানুষের সাথে আজকে তারা যদি সমন্বয় তৈরি করে, যে সমস্ত বাড়িতে যে সমস্ত হোটেলে যারা এসে শেল্টার নিচ্ছে তারা কি করে দিচ্ছে আপনি আমাকে বলুন তো। একের পর এক যে বাড়িগুলো শেল্টার নিচ্ছে, হোটেলগুলো শেল্টার নিচ্ছে, কি করে দিচ্ছে? রাজ্য সরকারের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে। আপনি আধার কার্ড বলবে, আধার কার্ড কি করে? আধার কার্ড যদি থাকে তাহলে সেইভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধারণত জানানো দরকার। আজকে কল সেন্টার গুলো দেখুন না, আপনি শুধু বিধাননগরে কল সেন্টার দেখুন, সেটাই তো বন্ধ করতে পারছে না। অতএব এই ক্ষেত্রে যদি সাধারণ মানুষের সাথে সমন্বয় সৃষ্টি না করে এসটিএফ, আজকে স্টেট পুলিশের যে স্পেশাল যেমন টাস্ক ফোর্স, তারাও আজকে সক্রিয়, কিন্তু এইভাবে সক্রিয়তা নিয়ে আমাদের বসে থাকলে কিন্তু চলবে না। আপনাকে আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নিন একটু। যে হাওড়ার আফতাবউদ্দিন মুন্সি লেন টিকিয়াপাড়ায়, এখান থেকে এনআইএর মুভমেন্ট হয়েছিল, ধরা পড়েছিল জঙ্গি, আইসিস জঙ্গি ধরা পড়েছিল 2022 সালে। 2022 সালেই তানিয়া পারভিন, যে লস্করে তৈবার আউটফিটের সঙ্গে ইনভলভ ছিল, হানি ট্র্যাপ হিসেবে ব্যবহৃত হতেন কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া তানিয়া পারভিন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল বসিরহাট থেকে। এসটিএফ, রাজ্য এসটিএফ, পরে এনআইএ, এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম এনআইএ ফের গ্রেপ্তার করলো এই রাজ্য থেকে মহিন তাহা এবং মুসাফির হোসেন সাজিবকে। এই পরপর এই উদাহরণগুলো, এবং রাজারাম রেগে, এই একই পাত্রে কি এই সবই যাত্রা একই হতে পারে কি? এরকম সম্ভাবনা কি আছে কি? ওয়েস্ট বেঙ্গল কিন্তু প্রথম জানতে পেরেছে যে আজকে পশ্চিমবঙ্গে কি ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে এবং কিভাবে আজকে উগ্রপন্থীরা, সন্ত্রাসবাদীরা আজকে করিডোর হিসাবে ইউজ করছে। দ্যাট ইজ 2014 সালে খাগড়াগড়। আপনি যে তানিয়া পারভিনের কথা বললেন, তানিয়া পারভিনকে কিন্তু স্টেট পুলিশ প্রথম ধরেছিল, কিন্তু এটা দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ এটা নিয়ে আমি ভালো, এটা নিয়ে একটু লেখাপড়া করেছিলাম। এই তানিয়া পারভিনকে নিয়ে যদি আজকে এনআইএ তদন্ত না করতো তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না। কারণ আপনি জানেন টোটাল 30 জনকে, এবং এটা 19 জনের যে আজকে পানিশমেন্ট হয়েছে তার মধ্যে 2 জন রয়েছে মহিলা, তারা কিন্তু বাংলাদেশি, তাদের শাস্তি হয়ে গেছে। পরবর্তীকালে ধারাবাহিকভাবে আপনি হরিদেবপুর দেখুন, আপনি আনন্দপুর দেখুন, বিভিন্ন জায়গায় আপনি দেখুন যে আজকে চক্রান্তগুলো চলছে। এটা আমি আপনাকে আবার বলছি, এটা হচ্ছে গিয়ে যে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে আমাদের রাজ্যকে দখল জন্য যে একটা ঘৃণ্য চক্রান্ত, দিস ইজ নাথিং বাট হেট। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, আমি আপনাদের আবার বলছি যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এবং ভারতকে যে আজকে দ্বিখণ্ডিত করার একটা ঘৃণ্য চক্রান্ত চলছে, এবং কিছু রাজনৈতিক নেতা ব্যক্তিগত স্বার্থে এদেরকে শেল্টার দিচ্ছে। এটা এই ঘৃণ্য আচরণ, ঘৃণ্য ব্যবহার, ঘৃণ্য চিন্তা ভাবনাকে ধিক্কার জানাই, এবং আপনাদের থ্রু দিয়ে প্রত্যেক লক্ষ লক্ষ আজকে ভারতবাসীকে জানাচ্ছি যে আপনারা কিন্তু সমন্বিত হন, আজকে সক্রিয় হয়ে থাকুন, কোন ইনফরমেশন থাকলে প্রশাসনকে জানান। সত্যি কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভয়ানক চিত্র আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য ছিলেন। মনিভাই, খুব পরিষ্কার বিষয় যে এ রাজ্যে এই শহর কলকাতায় আমরা জানি যে লস্করে তৈবার জঙ্গি ধরা পড়ছে, আমরা জানি যে আকিজের বিভিন্ন ফরমেশন এখানে অ্যাক্টিভ রয়েছে, আইসিস খোরাসানের জঙ্গিরা ধরা পড়লো দীঘার হোটেল থেকে। ফলে ছবিটা খুব মারাত্মক, ভয়ঙ্কর, এবং শেষ পর্যন্ত রাজ্যের ভিআইপি রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার রেকি পর্যন্ত হয়েছে, অত্যন্ত অ্যালার্মিং। একেবারে সত্যি, অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। রাজনৈতিক মহল কিভাবে দেখছে দেখুন। জনগণের দরবারে অভিষেককে পাল্লা দিতে না পেরে নানা রকম দমন পীড়ন চক্রান্তের চেষ্টার পরেও অভিষেককে থামাতে না পেরে শেষ পর্যন্ত অভিষেকের উপর প্রাণঘাতী হামলার চক্রান্ত চলছে।
যে ব্যক্তি রাজারাম রেগেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে, যাকে আনা হচ্ছে, বিষয়টা সেখানে শেষ নয়। পুরো দস্তুর ইনভেস্টিগেশন চাই। রাজারাম রেগেই তো প্রথম এবং শেষ ব্যক্তি নয়, এই চক্রান্তে অনেকে যুক্ত আছে। রাজারাম রেগেকে কারা নিয়োগ করলো, কাদের সুপারি নিয়ে রাজারাম রেগে এলো, রাজারাম রেগেকে কারা অভিষেকের বিরুদ্ধে ব্যবহার করলো, অবিলম্বে যথাযথ তদন্তের মধ্যে দিয়ে এদের মুখোশ খুলতে হবে, এই চক্রান্তকারীদের মুখোশ খুলতে হবে। অভিষেকের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, অভিষেকের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। ভিকটিম তৈরি করতে হবে, অর্থাৎ আমি আক্রান্ত, মানুষের কাছে এইটা নিয়ে যাবে, খোকাবাবু আক্রান্ত, আমি আক্রান্ত। পুলিশকে কেন বলতে যে সাংবাদিক করে? পুলিশ তো আক্রমণকারীকে ধরবে, আর পুলিশ যদি এখন থেকে বলতে রেকি করছি, তাহলে আক্রমণকারী সাবধান হয়ে যাবে। আক্রমণকারীটা কে? যদি পুলিশ এত কিছু জানে যে রেকি করছে, তার উপরে আক্রমণ হতে পারে, তো আক্রমণকারী কে সেটা বলুক একটু। আক্রান্তের কাঠ খেলা শুরু করেছে দিদি আর খোকাবাবু, যাকে পলিটিক্সে বলা হয় পলিটিক্স অফ ভিক্টিমহুড। দেখো আমাকে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল, স্বাগত সিনহা আপনাকে। কি বলবেন মুম্বাই হামলার ষড়যন্ত্রের নিশানায় অভিষেক? ভয়ঙ্কর বক্তব্য, এবং কলকাতা পুলিশ গ্রেপ্তারও করেছে তাকে, কিভাবে দেখছেন? দেখুন, বিষয় হচ্ছে এসএসসি দুর্নীতির কে আড়াল করবার জন্য, ওই দুর্নীতির খবরকে চাপা দেওয়ার জন্য সক্রিয় কলকাতা পুলিশ এই দারুণ কাজটি করেছে, যাতে কোন রকম ভাবে বিষয়টা থেকে নজর অন্যদিকে ঘোরানো যায়। কিন্তু ওতে কারো মন গলবে না, ওদিকে নজরও ঘুরবে না, কিছুই হবে না। লোক ওই দুর্নীতি নিয়েই ব্যস্ত, এবং লোক দুর্নীতিবাজদেরই সাজা চাইছে। ঠিক, অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নজরে থাকবে গোটা পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে, এবং এর পেছনে ব্যাকগ্রাউন্ড সার্চ, এবং আগামী সময়ে কলকাতা পুলিশের তরফ থেকে আর কোন কোন তথ্য প্রকাশ করা হয় তার দিকে আমাদের নজর থাকবে।